বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এম তারিক হাসিব। আজকের অনুষ্ঠান কবি কণ্ঠে কবিতা ও বৈচিত্র্যময় জীবন। আজকে কবি কণ্ঠে কবিতার অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রথিতযশা কবি আসাদ বিন হাফিজ। আসাদ বিন হাফিজ জন্ম ১ জানুয়ারি ১৯৫৮, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বড়গাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ হাফিজ উদ্দিন মুন্সি এবং মাতা জুলেখা বেগম। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার এবং ছড়াকার হিসেবে পরিচিত। আদর্শিক সাহিত্য বিচারে তিনি মুসলিম জাগরণের কবি ফরুক আহমেদের যোগ্য উত্তরসূরি। তার সাহিত্যে বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ এবং বিপ্লবের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজনশীলতার পাশাপাশি তিনি সাহিত্যে ইসলামী দৃষ্টিভঙ্গির ব্যবহারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সাহিত্যে বিপ্লবী চিন্তা চেতনারও প্রকাশ ঘটেছে। কবি আসাদ বিন হাফিজ ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্মান ও ১৯৮৩ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কবিতা, গল্প, প্রবন্ধ, শিশু সাহিত্য, গবেষণা, সম্পাদনা ইত্যাদি সাহিত্যের সব শাখাতেই কবি আসাদ বিন হাফিজ রেখেছেন তার অসামান্য প্রতিভার স্বাক্ষর। তিনি প্রায় ৮১টি গ্রন্থ প্রকাশ করেছেন। কবির কাব্যসৌধ গড়ে উঠেছে সুবদ্ধতার ভিতের ওপর। কবির শ্রেষ্ঠ রচনা হল অনিবার্য বিপ্লবের ইশতেহার। এই গ্রন্থের কবিতা অনিবার্য বিপ্লবের ইশতেহার কবিতাটি সমগ্র বাংলা সাহিত্যের মধ্যেই একটি অন্যতম সেরা কবিতা। তিনি যে সমাজের স্বপ্ন দেখেন তার কাব্যিক রূপ দিয়েছেন এই কবিতায়। কবি আসাদ বিন হাফিজ তার বর্ণাঢ্য কর্ম ও সাহিত্যের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় কবি? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকের কবি কণ্ঠে কবিতার অনুষ্ঠান থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনার এই অসুস্থতা নিয়ে শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে আপনি সম্পৃক্ত হয়েছেন। আপনাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে এই করোনার মধ্যে আপনারা আমার বাসা পর্যন্ত এসেছেন কথা বলার জন্য, গল্প করার জন্য। এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়, যে কোনো লেখকের জন্য এটা আনন্দের বিষয়। যে দর্শক, যে কথাটুকু বলে আপনাদেরকে সূচনা করব তা হচ্ছে, যখন আমরা কবিকে ধারণ করি কিংবা কবির লেখা পড়ি, তখন কিন্তু আমরা কবিকে আমাদের মনোকল্পে আমরা ধারণ করার চেষ্টা করি। কবির অবয়ব কেমন, কবি কেমন, কি করতে পছন্দ করেন, কি খেতে পছন্দ করে, কবির কি ভালো লাগা, আসলে নানা জল্পনা কল্পনায় আমাদের মধ্যে থাকে। এই বিষয়গুলির মধ্যে থেকে আমরা তাকে আবিষ্কার করার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। কবি, যে কথা দিয়ে আমরা শুরু করব, আপনি এখন আমরা আপনাকে চিনি একজন কবি হিসেবে। সত্যিকার অর্থে আপনি যখন শৈশবে কিংবা আপনি যখন বেড়ে উঠছিলেন তখন সময় কি আপনার মনে হয়েছে যে আপনার ভিতরে এই কবি সত্তা আছে, কিংবা আপনি কখন মনে করলেন যে আপনি একজন কবি? এইটা আমার স্বপ্নটা ছিল প্রাইমারিতে থাকতেই। আচ্ছা আচ্ছা। প্রাইমারিতে থাকতে আমরা যখন ওই ছোট ছোট কবিতা পড়তাম তখন মনে হতো আমি যদি লিখতে কার কবিতা পড়তেন? কার কবিতায়? গোলাম মুস্তাফা, নজরুল, এদের সত্যেন্দ্রনাথ, এরকম যখন পড়তাম তো মনে হতো যে কি চমৎকার ছন্দবদ্ধ লেখা। আমরা যদি এরকম একটা লেখা যদি জীবনে লিখতে পারতাম তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। হ্যাঁ, সেই আপনার কল্পনা এবং ভাবনা আজকে আপনি হাজার হাজার লেখা কবিতা আপনার আছে, ছড়া আছে, শত শত কবিতা আমরা লিখতে পাচ্ছি এবং আমাদেরকে নতুন প্রজন্মের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আমাদের চেতনার উদ্বুদ্ধ করার জন্য অনেক ভূমিকা পালন করছে। শৈশবের কোন কবিতা আপনাকে বেশি প্রেরণা দিয়েছিলেন, মনে আছে কি? আমরা তো ওই ফোর হলো ধর লক্ষ্যকুমনে উঠোরে, ওই ডাকে জুই শাখে ফুলকুটি ছোটরে, তারপরে আমি হব সকালবেলার পাখি, মানে এরকম নজরুলের বা অন্যান্য কবিদের মানে ছন্দবদ্ধ কবিতাগুলো আমাদের ভালো লাগতো বেশি। তার মানে আপনার ছড়া কবিতাই বেশি ভালো লাগতো কিংবা ভালো লাগাতো। আমি আপনার কবিতা লেখার সংখ্যার থেকে মনে হয় ছড়ার সংখ্যাই বেশি, আমি যদি ভুল না করি। তাহলে আমি আপনাকে ছড়াকার বলবো না কবি বলবো? কোন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা একটু চিন্তার ব্যাপার, কারণ আমরা যখন লেখালেখি করি তখন আমরা চিন্তা করি না যে আমি কি কবি হব না ছড়াকার হব না গল্পকার হব। লিখতে লিখতে একসময় একটা জায়গায় গিয়ে আমরা থিতু হই যে না, তার পরিচয়টা এইভাবে তৈরি হবে। কবি নজরুলকে আমরা বিদ্রোহী কবি বলে জানি। বিদ্রোহী তো একটা কবিতা, কিন্তু একটা কবিতা লেখেন নাই। তো
তো এই একটা কবিতায় কিন্তু তার আইডেন্টিটি হয়ে গেছে, ফলে জসিমউদ্দিনের পল্লী কবি হয়ে গেছে। এরকম এক একজনের আইডেন্টিটি তৈরি হয়ে যায়। তা আমার আইডেন্টিটি কী হবে সেটা তো আমার বলার বিষয় না। আমি যতদিন লেখার সাধ্য কুলাবে আমি লিখব। আমি চলে যাওয়ার পর জনগণ ওটাকে কীভাবে নেবে সেটা তাদের ব্যাপার। তখন তারা আমাকে ছড়াকার বলবে না কবি বলবে না ভুলে যাবে। তার মানে কি এমনটাই যে একজন কবি সত্তার মধ্যে তিনি প্রবন্ধিক হতে পারেন, তিনি গল্পকার হতে পারেন, তিনি ছড়াকার হতে পারেন, কবি হতে পারেন, সব সত্তাই একজন কবির মধ্যে থাকে, এমনটাই কি? অবশ্যই। আপনি আল মাহমুদের লেখা পড়ে দেখেন, আল মাহমুদের গদ্য যদি পড়েন মনে হবে কবিতার মতো পড়তেছেন। জি জি জি। তো ফলে এই কবিদের লেখা গদ্য কিন্তু অনেক মজাদার, অনেক চমকপ্রদ। আচ্ছা, ছোটবেলায় কি স্বপ্ন ছিল? কবি হওয়ার স্বপ্ন ছিল, না অন্য কোনো প্রফেশনে বা অন্য কোনো পেশা আপনার পছন্দ ছিল, যে পেশায় আপনি সম্পৃক্ত হবেন? কি স্বপ্ন ছিল? কবি হওয়ার চিন্তাটি মাথায় ছিল যে যদি পারতাম কবিতা লিখতে, হতে পারবো কিনা। এখন তো কবি, আপনাকে আমরা সবাই কবি বলছি, আপনার কেমন অনুভূতি হয়? এটা তো আপনাদের মানে বলা। আমার বিবেচনায় আমি তো খুব বেশি কবিতা লিখেছি এরকম আমার মনে হয় না বাংলা সাহিত্যে। আপনার কবিতার সংখ্যা কত আছে? আমার কবিতার সংখ্যা 1000 1000 কবিতাকে আপনি বলছেন কিছু অংশ লিখেছেন। আপনার বিনয় আসলেই প্রকাশ করছে আপনি কত বড় মাপের কবি। 1000 কবিতা বড় কথা না, কবিতা একটা হলেই যথেষ্ট, যদি সেটা মানুষের মনে দাগ কাটে। একদমই তাই। আপনার এই 1000 অবধি যে কবিতা আছে, এর মধ্যে কোন কবিতাগুলি বেশি মানুষ নিয়েছে, কিংবা পাঠকদের সাথে যখন সম্পৃক্ত হয়, দেখা হয়, তখন আপনার কাছে তাদের তো ভালো লাগাটা আপনার সাথে শেয়ার করে, সেই জায়গা থেকে কিংবা আলোচনার জায়গা থেকে কোন কবিতাগুলি বিশেষ করে কবিতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আপনি মনে করেন? এটা খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন। কারণ ক্রিটিক্যাল এই জন্যে যে আমার একটা কবিতা অনিবার্য বিপ্লবের ইশতেহার, এটা ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এই যে 80-র দশকে অনিবার্য বিপ্লবের ইশতেহার যে লিখলেন, এই কবিতাটা সত্যি একটি অনবদ্য বাংলা সাহিত্যের জন্য, আমাদের চেতনাকে সমৃদ্ধ করার জন্যে, নিজের আত্মপরিচয়কে বহন করার জন্যে, সত্যিকারের সত্যকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে আপনার যে কবিতাটা লেখা, তো এটা কেন বোধ হলো এবং লিখলেন কোন প্রেক্ষাপট থেকে? এই ভাবনাটা কি ছিল, কিভাবে শুরু হলো? আমি জানি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন বিদ্রোহী কবিতা লিখেন, তখন তিনি একদিন রাতে জ্বরে ভুগছিলেন, আপনার হচ্ছে কলকাতার পার্ক স্ট্রিটের তালতলাতে, আমি যদি ভুল না করি, আমি সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। তো আপনি এই ধরনের একটা কবিতা লিখলেন কোন প্রেক্ষাপট থেকে, স্মৃতিচারণ যদি একটু করতেন। দেখুন, এটা আমার যখন স্মৃতিতে মানে কিছু চিন্তা করার অবকাশ হলো, যখন আমি দেখলাম যে আমি কিছু বলতে পারি, লিখতে পারি, তখন আমার মধ্যে এই ফিলিংসটাও তৈরি হলো যে আমি কী কাজ করার জন্য দুনিয়াতে এসেছি। আমি একটা বল বানালে সেটা আমি খেলার জন্য করি, আমি একটা পুতুল বানালে সেটা খেলার জন্য করি। প্রত্যেকে যে জিনিসটা বানায় তার একটা টার্গেট থাকে, যে একটা কারণ থাকে, যৌক্তিক কারণ থাকে। জি। তা আমাকে যিনি বানালেন তিনি কেন আমাকে বানালেন? জাস্ট এই চিন্তাটা মনে হলো যে মানুষের মধ্যে সম্প্রীতি বোধ তৈরি করা এবং মানে সুন্দর একটা পরিবেশ তৈরি করা, এইটা আমাদের মানে দায়িত্ব। সেই প্রেক্ষাপটটাকে চিন্তা করে এটা ধরেন না আমার সপ্তাহখানেক লেগেছে কবিতাটা লিখতে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে এই কবিতা দিন রাত একাকার করে লিখেছি। মনে হয়েছে যে ভাল লাগতেছে না, রিক্সায় উঠে ঘন্টা হিসেবে রিক্সা চলছে তখন। বাহ। হ্যাঁ, শহরের মধ্যে থেকে আমি দ্বিতীয় দিন বাসে গ্রামের দিকে চলে গেলাম, গিয়ে সাভারের দিক দিয়ে হাঁটাহাঁটি করতে লাগলাম খোলা মাঠে। এরকম মানে পরিবেশের মধ্যে যে এগুলো আর কি বলা যায়, এই বলাটা আমার একটা ডিউটি, এটা আমি মনে করলাম। সেই ডিউটি থেকেই আমি আসলে লিখি। জি, প্রিয় কবি, আপনি তো অনেক ছড়া লিখেছেন, যদি আপনার মুখে আমরা একটা ছড়া শুনি, আমাদের কোন ছড়াটা শোনাবেন? আমাদের জাতীয় জীবনের দুর্যোগ, এই দুর্যোগের অন্যতম একটা কারণ হচ্ছে ফারাক্কাবাদ। তো এই ফারাক্কাবাদের উপরে ছোট্ট একটা ছড়া, 4 লাইনের। ছড়া নয় ছড়িয়ে দিলাম বিষ,
ফারাক্কার তলে তলে মাইন পুঁতে দিস। আমরা তো মানুষ, কবির বাইরে যদি চিন্তা করি, আপনি মানুষ, আমাদের সাধারণ মানুষের মধ্যে ওঠা বসা, ভালো লাগা, মানে অবসর সময় কি করতে ভালো লাগে? আপনার অবসর সময় কি করেন? এখানে চিন্তার ব্যাপারে আপনাদের সাথে আমার একটু পার্থক্য আছে। জি, আমি একটা নির্দিষ্ট সময়ে এসেছি, আবার আমি একটা নির্দিষ্ট সময় চলে যাব। এর মাঝখানে আমাকে কিছু কাজ করতে হবে। এই কাজ করাটার জন্যে আমাকে পাঠানো হয়েছে। ফলে এখানে আমার অবসর সময় বলে কিছু নাই। আমার ঘুম সেটাও আমার দরকার, নামাজ পড়া আমার দরকার, সেই জন্য আমি নামাজ পড়ি। অতএব আমি যেই কাজটা আমার ভালো লাগে, যেই কাজটা আমার করতে ইচ্ছে করে, অনেক কঠিন কাজ মানুষ করে কিন্তু মজা পায়, তো সেই জন্যে প্রত্যেক মানুষ তার আনন্দের জন্য কাজ করবে, এটা আমার কামনা। আমিও আমার আনন্দের জন্য কাজ করব। তো আমি যে বিষয়টা জানবো যে মানুষ হিসেবে আমাদের অতীত মাঝে মধ্যে স্মরণ করে নানামুখী গল্প, ঘটনা, স্মৃতি। আপনার শৈশবের সব থেকে মনে পড়ার কোন স্মৃতি আছে যা এই বার্ধক্যে এসেও আপনাকে নাড়া দিচ্ছে? এমন কোনো স্মৃতি আছে কিনা? শৈশবের অনেক স্মৃতির মনে আছে। সব থেকে মানে যে স্মৃতিটা বেশি বড়? এই শব্দটাই একটু কঠিন। আপনি আমার কপালের দিকে তাকা দেখেন যে ছোট একটা দাগ আছে। জি জি, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই দাগটা আমার বড় ভাই গাছের উপরে উঠে কাঁঠাল পাড়তেছিল। আচ্ছা আচ্ছা। তার হাতে দা ছিল, দাটা হাতের থেকে পড়ে যায়, তো দায়ের কোনো ইয়ে ছিল না। ওই দায়ের যে হাতল যেটা থাকে ওইটা এসে আমার এই কপালে বিঁধেছিল। একেবারে। তো সেটা তো মানে স্মৃতি। হ্যাঁ, আসলে এরকম সবার জীবনে স্মৃতি থাকে। আমরা স্মৃতির বাইরে নয় কেউ। আমাদের অতীত আছে, আমাদের শৈশব আছে। আজকের যে কবির সাথে কথা বলছি তিনি ব্যতিক্রম নয়। মানে শৈশবে বা আপনার পরিবার থেকে, যে পরিবার থেকে উঠে এসেছেন, আমরা জানি কবিরা, যেমন আমাদের জাতীয় কবিকে বলা হয় দুঃখু মিয়া। আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে কিনা যে আপনিও টানাপোড়েনের মধ্যে বেড়ে উঠেছেন, এরপরে এখন একটা পর্যায়ে আসছেন, এমনটা ঘটেছে কিনা? না আপনি স্বাভাবিকভাবেই যে জীবন থাকে মানুষ সেভাবেই? না, আমি আল্লাহ শুকর আদায় করি। আল্লাহ আমাকে যে পরিবারে জন্ম দিয়েছেন এবং এ পর্যন্ত যেভাবে এগিয়ে আসছি, স্ট্রাগল হয়েছে, কিন্তু স্ট্রাগলকে আমি কখনো স্ট্রাগল মনে করিনি। বিষয়টা হচ্ছে ওই জায়গায়, যদি আপনি মনে না করেন তাহলে কোনো স্ট্রাগল থাকে না। আমি ছোট্ট একটা ঘটনা বলি আপনাকে। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হচ্ছে, আমার একটা লেখার জন্য একবার আমাকে জেলে যেতে হয়েছিল। জি জি। তো জেলে নেওয়ার পরে আমার ওই পুলিশরা আমার বেশ খাতির যত্ন করতেছে লেখাগুলো। তো বলছে কেমন লাগে আপনার? বলছে বাবা রে, আমি পাসপোর্ট করে হজ করে আসতে পারছি, পাসপোর্ট করে আমি কাশ্মীর ঘুরতে পারছি, কিন্তু পাসপোর্ট দিয়ে আমি তোদের এই বিল্ডিংয়ে কোনোদিন ঢুকতে পারিনি। আমার জীবনে এটা একটা বড় পাওনা যে আমি এখানে ভিতরে ঢুকতে পারছি। তোরা কী করেছে আমি দেখতে পেলাম। মানুষ জেলখানাকে যাওয়া মনে করে তার কষ্ট, আমি মনে করলাম আমার আনন্দ। আমি একটা মানে নতুন জিনিস দেখলাম, যে জিনিসটা সাধারণ মানুষ দেখতে পারে না। এই কষ্টকে আপনি কষ্ট বলবেন না আনন্দ বলবেন? দর্শক, যে কথা শুনছিলেন কবির মুখ থেকে, সত্যি আমাদের জীবনে নানা ধরনের উত্থান পতন থাকে। আমরা অল্প কিছুতেই হতাশ হয়ে যাই, কিন্তু কবির বর্ণনা এবং কবির সংজ্ঞায়নে যেটা বুঝলাম যে জীবনে যা কিছু ঘটুক, ভালো কিংবা মন্দ, এটি জীবনেরই অংশ। আমাদের অল্প কিছুতে হতাশ হলে চলবে না। কবি সুন্দর করে সংজ্ঞান করছিলেন। জেলখানায় যাওয়ার মধ্যেও যে আনন্দ আছে, সে আনন্দটা আপনারা নিজেরাই শুনতে পেলেন। তো এমনটা কি বলতে পারি যে আমরা আজকে যে কবির সাথে কথা বলছি তার দুঃখ বলতে কিছু নেই? আলহামদুলিল্লাহ, আমি তো আমার জীবনের এই পর্যন্ত, হ্যাঁ, ঘটনা নানা আছে, এবং আমার ঘটনা শুনলে হয়তো অনেকের চোখে পানি আসবে, এরকম ঘটনা আছে। বাট আমার কাছে এটা মনে হয় না যে এটা কিছু, কারণ পৃথিবীর মানুষের কাছে নানা ঘটনা ঘটে। যে জেলখানায় আমি একটু কথা বললাম, এই জেলখানায় শেখ মুজিব গেছে, এই জেলখানায় ভাসানী গেছে, এই জেলখানায় সব জাতীয় নেতৃবৃন্দরা গেছে। হ্যাঁ, তারা যদি ওখানে ওই ময়লা রুটি আর খাইতে পারে, আমি খেয়ে দোষটা। কতদিন জেলে ছিলেন? বেশি না, 18 দিন। 18 দিন। তো মানে ওখানে যে গরিব মানুষরা খায়, তারাও তো খায়, তারা তো বেঁচেই থাকে।
তো না হয় দেখলাম দুদিন তারা কী খায়, সেটারও তো একটা অভিজ্ঞতা হলো। জি, আমরা তো আসলে খাবারের প্রতি প্রত্যেক মানুষেরই কিছু দুর্বলতা আছে। আপনার কোন খাবারের প্রতি দুর্বলতা আছে? খাবার ব্যাপারে তো আমাদের কিছু থাকেই। জি জি, আমরা যেমন ওই খিচুড়ি খাইতে ভালোবাসি, সব খেয়েছি। নানা রকমের ভাজি ভর্তা ভালো লাগে। জি জি, হ্যাঁ, তার মানে আপনার কাছে এই বাঙালি খাবারগুলি বেশি পছন্দ? ভাজি ভর্তাটাই আমি ভাজি ভর্তাকে বেশি আজকেও কয়েক রকমের ভর্তা খাইছি। জি, হ্যাঁ, আমি পছন্দই করি এটা। একটু দর্শকদের সাথেই বলি যে দর্শক, আমরা এটা শুনে এবং জেনে অভ্যস্ত কবিরা নাকি সবসময় প্রেম ভালোবাসা নিয়েই থাকে এবং তারা সবসময় প্রেমের মধ্যে হাবুডুবু খায় এবং প্রেমী তাদের উপকরণ লেখার। এবং আমরা জানি কবি মানে নারীদের সাথে একটা সম্পর্ক, মানে ঘুরে বেড়ানো, মানে যাযাবর ভেসে, এই যে একটা কনসেপ্ট থাকে বা এখনো আছে। আপনার জীবনে কি প্রেম ভালোবাসা আছে কিনা, কিংবা কি ধরনের প্রেম ভালোবাসা আছে? আমার প্রেম ভালোবাসা ছিল প্রকৃতির জন্য। প্রকৃতির জন্য। হ্যাঁ, আমার বিশেষ করে মনে হচ্ছে যিনি আমাকে তৈরি করেছেন, আমি আগে যেটা বলেছি, তিনি আমাকে প্রচণ্ড ভালোবাসেন বলে আমাকে তৈরি করেছেন। আমার মা আমাকে জন্ম দিয়ে যদি আনন্দ পেতে পারেন, মায়ের আগে যিনি জন্ম দিচ্ছেন তিনি তার চেয়ে বেশি আনন্দ পেয়েছেন। বাহ, চমৎকার। তাইলে আমি সেই যে তার আনন্দ, তার যে ভালোবাসা, সেই ভালোবাসাকে অবমূল্যায়ন করব কি করে? আমি কি আমার মাকে অবমূল্যায়ন করব? তো মায়ের চাইতে যিনি আমার আপন, তাকে আমি অবমূল্যায়ন করব কি করে? ফলে তার ভালোবাসার জন্যে তার সমগ্র সৃষ্টির জগৎটা আমার কাছে প্রেম দিই। তার মানে আপনার ভালোবাসাটা সৃষ্টির এই সর্বত্র ছড়িয়ে আছে, স্রষ্টার সৃষ্টির প্রতি, যেটা আপনি বলতে চেয়েছেন। আপনি তো অনেক কবিতা লিখেছেন, যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটি কবিতা আবৃত্তি করে শোনান, কোন কবিতাটা একটু শোনাবেন? সময়ের ঘোড়া। সময়ের ঘোড়া থামে না মোটে, লাফিয়ে লাফিয়ে অহরহ ছুটে। আমাকে করে প্রাণান্ত তারা, বলে না কখনো খানিক দ্বারা। বসলে বলে এবার উঠো, উঠলে বলে অফিসে ছুটো, অফিসে গেলে ঘরকে চলো, কত ছুটে যায় তুমি বলো। ঘরে এলে বলে টেবিলে খানা, শোনে না বারণ শোনে না মানা, খেলে টুকটাক সংসারী কাজ, হাতে দিয়ে বলে সেরে নাও আজ। শেষ না হতেই নেমে আসে রাত, বলে শয্যায় তোরা হকাত। কপালে যেন এঁকে দেয় চুম, দু চোখে নেমে রাজ্যের ঘুম। ভোর না হতে আবারও তারা, আবারও ছোট অফিস পাড়া, আবারও ছুটে ঘরকে আসো, দুঃখ সুখে কাঁদো হাসো। সেকেন্ড মিনিট ঘন্টা দিন, আয়ু কমে কমে শুধু হয় ক্ষীণ, আয়ু কিন্তু বাড়ে না কমে। সপ্তাহ মাস বছর কাটে, দেখতে দেখতে মরণ খাটে। ছুঁড়ে ফেলে দেয় নিথর লাশ, ভাবে না কার কি সর্বনাশ। হতে পারে তাতে বেয়ারা সময়, শুধু মানুষের আয়ু করে ক্ষয়। ছুটতে ছুটতে সময়ের ঘোড়া, দেখি সহসা শটান খাড়া। সামনে দাঁড়ানো হিসাবের দিন, বলে শোধ করো জীবনের ঋণ। বল না আমার কালের ঘড়ি, কোথায় আমার পারের ঘড়ি। অত্যন্ত চমৎকার। দর্শক, শুনছিলাম আমাদের কবি আসাদ বিন হাফিজের কণ্ঠে কবিতা, তার নিজেরই লেখা। সত্যি অভিভূত এবং আমাদের আনন্দ দিয়েছে। কবি এবং কবিতা দুটো শব্দ যখন আমাদের স্মৃতিতে আছে কিংবা আমরা যখন উচ্চারণ করি, তখন দোয়াত কলম, কারিগরি বই, নির্জনে কবি লিখছেন। এই প্রযুক্তি নির্ভর একবিংশ শতাব্দীতে এসে এই কবিসত্তার চর্চা এবং সাহিত্য চর্চায় যে পরিবর্তন, আপনার দোয়াত কলম এবং কাগজ ব্যবহার হয় কিনা, বা এখন আপনি কবিতা লিখলে আপনার পাণ্ডুলিপি কিভাবে হচ্ছে, একটু যদি বলতেন আমাদেরকে। দেখেন, পৃথিবীর সাথে তো আমি আছি, পৃথিবী যদি আগায় যায় আমাকে আগাতে হয়, এইটা হচ্ছে নিয়ম। এবং আপনি পারেন বা না পারেন, আপনাকে কিন্তু আগায় নিয়ে যাবে প্রকৃতি। আমরা একসময় কাগজে কলমে লিখতাম,
এখন কিন্তু কাগজে কলমে লিখি না। একসময় আমরা কম্পিউটারে লিখতাম, এখন আমরা কম্পিউটারেও লিখি না। তারপর যখন শিক্ষকতা করতাম তখন সাথে একটা ল্যাপটপ নিয়ে দৌড়াতাম, ওই ক্লাসের ফাঁকে ওখানে বসে লিখতাম। এখন আর ল্যাপটপ নিয়েও দৌড়ানো লাগে না, এখন ছোট্ট একটা মোবাইল আছে, শুয়ে শুয়ে ওই মোবাইলটাতে লিখি। এবং প্রিজার্ভ করার জন্যে ওই ফেসবুক ইউটিউবে আছে, সেইটাতে যার কাছে যা যায়, যে যা নিতে পারে। তার মানে এই যে পৃথিবীর যে পরিবর্তন আমরা যে দেখেছি একবিংশ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। আমাদের কবি সাহিত্যিকরাও প্রযুক্তির সাথে নিজেদের বদলাচ্ছে, এখন আর কাগজ কলমের ব্যবহার হচ্ছে না। উপায় নাই সেটা। আবার পৃথিবী যদি মানে প্রয়োজন মনে করে আবার চলে আসবে। এখনো যেমন আপনার ধরেন বড় বড় বৃহৎ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ঘরের বাইরে আর এখন আসে না পরিস্থিতির কারণে। আমরা ঘরে থাকি পরিস্থিতির কারণে। দরকার ছিল ওইটার, কারণ পৃথিবী এত বেশি পলিউশন হয়ে গেছিল। মানে এমনটা কি হয়েছে, আমরা বেশি লাগামহীন হয়ে গেছিলাম। আমাদেরকে একটু থামানোর জন্য সৃষ্টিকর্তা এই পৃথিবী জুড়ে এই প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি করে দিয়েছে। বিষয়টা এরকম না, মানে আপনি আপনার যে শান্তির জায়গাটা সেইটা আপনি নিজে হাতে নষ্ট করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, নষ্ট করে দেওয়ার কারণে প্রকৃতি আপনাকে ঠিক করেছে যে তাকে তো ফিরে আনতে হবে তার ঘরে। আমরা আসলে মানুষের মানবতা বোধ যেটা, মানুষের জায়গা থেকে আমরা সরে গেছি, মানে আমরা অনেকটা যান্ত্রিক হয়ে গেছি। মানে আমরা যান্ত্রিক হতে হতে অমানুষ হয়ে গেছি। জি, আমরা আবারও একটু সাহিত্যের কাছে ফিরে আসতে চাই। আমাদের তরুণ প্রজন্ম অনেকটা হচ্ছে প্রযুক্তি নির্ভর, যে কথার মধ্যে আমরা ছিলাম, তারা প্রযুক্তি নির্ভর। তাদের সবসময় এখন তারা স্ক্রলিং করে, তারা সবসময় মোবাইল কম্পিউটার এর মধ্যে থাকে। তারা এখন বই খুব কম পড়ে, এরকম একটা অভিযোগ আছে আমাদের নতুনদেরকে বলা হয়। আপনি কি মনে করেন যে এই সাহিত্য চর্চা যদি কমে যায় তরুণদের মধ্যে, আগামী প্রজন্ম একটি মানে সাহিত্যহীন একটা প্রজন্ম হবে? তারা সাহিত্য পড়ছে না বা প্রযুক্তিতে আসছে, এখন বইয়ের সাহিত্য, কাগজের সাহিত্যের কতটুকু কল্যাণ এবং এই প্রযুক্তি নির্ভর সাহিত্য কতটুকু কল্যাণ, একটুর মধ্যে যদি একটু বর্ণনা করেন, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে করেন? বিষয় হচ্ছে যে মানুষ তার মনের ভাব প্রকাশ করবে, এটা যদি লিখে করা যায় লিখে করবে, দেয়াল চিত্রে এঁকে যদি করা যায় তো দেয়াল চিত্রে এঁকে করবে, এটা যদি প্রযুক্তি দিয়ে করা যায় তো করবে। কিন্তু মনের ভাবটা তো মনের ভাবেই। জি, আপনি আমাকে ভালোবাসেন, আপনি এটা আমাকে মানে মুখে বলতে পারেন, লিখেও বলতে পারেন। ফর্মটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে মানে আমার মধ্যে বোধটা কি কাজ। আপনি কোনটাকে সাপোর্ট করেন, যে এই প্রযুক্তি নির্ভর সাহিত্য চর্চা, না এমনিতে আমরা লাইব্রেরিতে যাব, টেবিলে বসবো, আমরা হচ্ছে বই খুলে বই নিয়ে থাকবো, কোনটাকে বেশি? বই অ্যাভয়েড করতে পারবেন না। জি জি, আমি ওইটার কথাই বলছি। বিষয় হচ্ছে যে আপনি বই অ্যাভয়েড করতে পারবেন না, প্রযুক্তি নির্ভর। হ্যাঁ, আমি এখানে মোবাইল দিয়ে এখন উপন্যাস পড়ে ফেলতেছি। জি, হ্যাঁ, ফলে আমার লেখাটা আরেকজন পড়ে ফেলতেছে। জি, কিন্তু যখন সে আবার দেখতে যায় তখন কিন্তু সে আর পায় না। এমনটাও তো হয় যে আমি যখন একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আমি আমার প্রযুক্তি ব্যবহারের জন্য আমি মোবাইল কিংবা কম্পিউটার খুললাম, যে আমি গল্প পড়বো, দেখা যায় আমি ডাইভার্স হয়ে অন্য কিছুতে চোখ, কারণ ওখানে মাল্টি ডিভাইস আছে। সেটা তো আপনার মধ্যে। আর যদি শুধু বই নিয়ে যদি কেউ পড়ে, তাহলে তো বই নিয়েই ওর মধ্যেই তিনি থাকবেন, বাইরে যেতে পারবেন না। বইয়ের মধ্যে থাকে না। জি, মানুষ যখন পড়া শুরু করে তো ওই আফ্রিকার গহীন অরণ্যের কথা পড়তে পড়তে সে কিন্তু আফ্রিকার গহীন অরণ্যে চলে যায়। না, সেটা তো লেখার মধ্যে পড়ে। আমরা যখন ডিভাইস ব্যবহার করি তখন আমরা স্থির থাকি না, দেখা যায় কিছুক্ষণ পড়লাম, এখন আবার বড় কোনো স্ট্যাটাসও পড়ে না। দেখবেন যে কোনো লেখক একটা ভালো গুরুত্বপূর্ণ লেখা লিখেছেন, দেখে কতটুকু, যদি অনেক সংক্ষিপ্ত হয় কিছুটা পড়ে, অনেক বড় হলে সেটাকে অ্যাভয়েড করে। আপনার জিনিস যদি খাবার মতো হয়, জি, তাইলে বড় হলো মানুষ খাবে। জি, হ্যাঁ, মানে একটু মুখে নিয়ে দেখলো যে টেস্ট নাই, জি, তাহলে ওটা ফেলে দেবে। আচ্ছা আচ্ছা। আর আপনার খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মুখে দেখলাম চমৎকার টেস্ট,
তখন এরপর কি হ্যাঁ আপনি আগাবেন। আপনার ক্রুসের সমগ্র আপনি পড়ছেন কিনা আমি জানি জি না। জি এটা একটা মানে 5,000 পৃষ্ঠার বই। জি জি। মানুষ কি করে এটা পড়ে আমার কাছে অবাক লাগে। আচ্ছা, আমি যেহেতু আপনি বললেন, আমি এটা নিয়ে বলবো, এই যে এই যেটা লিখলেন, কবে থেকে শুরু করলেন, সমাপ্তিটা কেমন হলো, লেখার মধ্যে আপনার কোনো স্মৃতি কিংবা কোনো গল্প আছে কিনা? আমার ইচ্ছে ছিল, আমি এর আগে কাজ করেছি নসিম হিজাজি নিয়ে। নসিম হিজাজির উপন্যাসগুলো পড়ে আমার মনে হয়েছে সেখানে সব মুসলমানদের বিয়োগের কাহিনী। বিয়োগের কাহিনী। জি। স্পেনে মুসলমানরা ধ্বংস হয়ে গেছে, এখানে ধ্বংস হয়ে যাচ্ছে, ওখানে ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ যেখানে যায়, মুসলমানরা যেখানে যায়, সেখানে তার উপরে শুধু নির্যাতন। জি। তো আমার চিন্তা হলো যে মানুষ খালি মুসলমানদের নির্যাতনই করবে, মুসলমানদের সাফল্যের কোনো কাহিনী নেই। জি জি। তখন আমাকে খুঁজতে খুঁজতে এই কাহিনীটার সন্ধান পাই। ক্রুসেড সমগ্রের মধ্যে আপনি মানে এই কাহিনীটা হচ্ছে বেসিকটা হচ্ছে একটা উর্দু বই। আচ্ছা আচ্ছা। বেসিকটা একটা উর্দু বই, কিন্তু আমার জন্য যেটা সমস্যা সেটা হলো আমি উর্দু জানি না এক লাইনও। জি। ফলে আমি ওই লোক মুখে শুনে ছাড়া আমার ওই উর্দু শেখার আর কোনো উপায় ছিল না। ফলে আমি ওই বইটা বিভিন্ন লোকের কাছ থেকে একটু পড়ায় তার কাছ থেকে ট্রান্সলেশন শুনছি। জি জি। শুনে আমি আমার মধ্যে একটা চিন্তা কল্পনা স্থাপন করছি। ওই কল্পনা আর আমার কল্পনা সমন্বয় করে, দুটার মধ্যে সমন্বয় করে তৈরি হয়েছে ক্রুসেড। তারপরে ক্রুসেডটা তৈরি হয়েছে। ফলে আমি যেটা বিপদে পড়েছি সেটা হলো যে অনেকে বলে যে ভাই এটা অনুবাদ আপনি যে লেখেন লিখি নেই, এই জন্য আমি যদি অনুবাদ লিখি তাহলে তার যে এই যে লেখা আমি বাদ দিচ্ছি, এটা আমি কোন অধিকারে বাদ দিলাম? জবাব তো আমার কাছে নাই। আবার যদি আমি স্বীকার না করি যে তারটা নিলাম, তার ওখান থেকে তো আমি রসদ নিয়েছি। তো ফলে আমার জন্য বিব্রতকর অবস্থা হয়ে গেল। আমি সেই জন্যে ওখানে প্রত্যেকটা বইতে ছোট ছোট যখন মানে বের করে 10 পর্ব করে প্রত্যেকটা বইতে লেখা থাকতো যে অমুকের বইয়ের মানে ছায়া অবলম্বনে। তার মানে ওটা পড়েছি, কিন্তু আমি পড়িও নাই, আসলে অন্য একজন পড়ছে, আমি শুনছি। আপনি উর্দু পারেন, আপনি পড়ে আমরা শোনাইছেন, আমি শুনছি। বুঝতে পেরেছি। মানে এটাকে মানে কতটা কষ্ট করা সেটা আমি কী করে বলবো, কিন্তু আমি কিন্তু কষ্ট পাই না, কারণ এটার মধ্যে আমি মজা পাইছি। জি জি একদম। পরে আমি লেখার পরে যখন দেখলাম যে পাবলিক এটা নিচ্ছে, তার মানে এটা ভাষাটা যে, এই ভাষাটা তো উর্দু না, ভাষাটা তো বাংলা, সেই ভাষাটা তো আমার তৈরি করা। এবং আল্লাহ এই হাজার হাজার আলেম আছে দেশে যারা উর্দু জানে, তাদের কাউকে দিয়ে এই কাজটা না করে, আল্লাহ যদি এই কাজটা আমার জন্য নির্ধারণ করে থাকে, আমাকে দিয়ে করাতে চায়, আমি করবো না কেন? কষ্ট আমার হলে ব্যাস আমি কাজটা করেছি। ফলে এখানে যেমন আমার মৌলিকত্ব নাই, এটা ঠিক, আবার আমার মৌলিকত্ব আছে, এটাও ঠিক। জি, আপনি তো স্পষ্ট করেছেন আপনার বক্তব্য। এই জিনিসটা আমি কখনোই কোনো পাঠককে বলি নেই, যে এই কথাটা আজকে আপনাকে বললাম, এটা আমার মনে হইলো যে পাঠকদেরকে বলে যাওয়া দরকার। জি অবশ্যই। অ্যাকচুয়াল ঘটনাটা কি? এটা মানে ঊর্ধ্ব কোন বই বা কোন দাস্তান ইমান ফারুস, তা তিনি লেখক ছিলেন না? এইটা বইয়ের নাম। জি জি। আলতামাস হচ্ছে লেখক। আচ্ছা আচ্ছা। তার বইয়ের ছায়া অবলম্বনে আপনার তৈরি হয়েছে ক্রুসেড সমগ্র। তার বইয়ের ছায়া অবলম্বনে আপনার নিজস্ব কল্পনা, ভাবনা, সমন্বয়, আরো জটিলতা আছে। জি। কারণ এখানে হিস্ট্রিক্যাল বই। জি। ফলে ওখানে হিস্ট্রির ঘটনাগুলো, দিন তারিখগুলো ঠিক থাকতে হবে। জি জি একদম। হ্যাঁ, আমি কল্পনায় একটা মানে প্রেমের কাহিনী বানায় দিলাম, জি, সেটা সম্ভব, কিন্তু ইতিহাসটা তো বিকৃতি করা যাচ্ছে না। জি। ফলে আমাকে বাংলায় ক্রুসেডের উপরে কী কী বই আছে, জি, এম আকবর আলীর ইসলামিক ফাউন্ডেশন থেকে যেগুলো বলছে, বাংলা একাডেমি থেকে যে কালপঞ্জি বের হয়েছে, এইসব বইগুলো সংগ্রহ করে এখান থেকে আমাকে সন্তারিগুলো মিলাই দিয়েছে। মিলাই দেখতে হয়েছে যে এইটার সাথে ওইটা মিলে কিনা, ওইটার সাথে। এইভাবে মানে
কাহিনী কিছু এদিক থেকে নিয়ে কাহিনী, আবার কিছু কাহিনী আছে মানে ইচ্ছে করে বাদ দিতে হয়েছে। বুঝতে পেরেছি। বিষয় হচ্ছে যে ওই বইটা 30 বছর আগের লেখা ধরেন, তো ওই সময়ের সমাজ জীবন আর এখনকার সমাজ জীবন তো এক না। জি, এটা শেষ করতে কতদিন সময় লেগেছিল? 10-12 বছর বোধহয় লাগছিল, মানে 10। কম। তার মানে আমি বলতে পারি এক যুগ বসে ক্রুসেদ সমগ্র রচনা করতে। এইটা এক যুগ কেন, আপনার একটা বই করতে এক যুগের চাইতে বেশি চলে যায়। আপনি আমার একটা ছোট বই দেখছেন, আল কোরআনের বিষয় অভিধান, এই বইটা করতে আমার 13 বছর লাগছে। জি জি। বিষয় হচ্ছে যে আমি কিন্তু খুব প্রতিভাবান না, আপনারা যেটা মনে করতেছেন। কিন্তু আমি পরিশ্রমী ছিলাম। জি জি। এবং আল্লাহ আমার পরিশ্রমকে কবুল করেছেন, এবং প্ল্যানিংটা তো আল্লাহর দেয়া, কাকে দিয়ে কোন কাজ করাবেন, কাকে দিয়ে করাবেন, কে কোন কাজের জন্য। আমি যখন দেখলাম যে এই কাজটা অন্যরা করছে না, আমার করতে হবে, তো আমি ওইটার উপরে ডিটারমেন্ট হয়ে গেলাম, কাজে লেগে গেলাম। আমি প্রথম গিয়েছিলাম যে আমি নবীদের কাহিনী লিখব, তো অথেন্টিক নবীদের কাহিনী। কোরআনের কোথায় কোথায় কোন নবীর কাহিনী আছে এটা খুঁজতে গিয়ে দেখলাম যে এটার কোনো মানে হিস্ট্রি পাওয়া যায় না। তখন আমি খাতা কলম নিয়ে বসে গেলাম নোট করতে, মুসা নবীর বক্তব্য কোথায় কোথায় আছে। জি জি। এই নোট করতে গিয়ে দেখলাম যে আরে নোট যদি আমি এটাই করি তাহলে তো সব বিষয়ই করতে পারি, তাহলে নামাজ কয় জায়গায় আছে, রোজা কয় জায়গায় আছে, এরকম এক একটা বিষয়। তো আস্তে আস্তে বিষয় আমার কাছে আসলো, তখন আমি ওই আগের পরিকল্পনা বাদ দিয়ে বিষয় অভিধান লেখা শুরু করলাম। আমরা একটু অন্যদিকে আমরা মোড় নিতে চাই। মানুষ হিসেবে তো পোশাক পরিস্থিতির প্রতি দুর্বলতা থাকে। আপনার পছন্দ কি প্যান্ট শার্ট ছিল, না এখনো আছে, না পাঞ্জাবি পাজামা আপনার পছন্দ? আর কবিদের সাথে এই পাঞ্জাবি পাজামার সম্পর্ক কি, কাঁধে ব্যাগ নেয়া, পাঞ্জাবি পরা, আপনার কি এরকম ভাবনা বা এরকম ভালো লাগা আছে কি? না, আমি সবটাতে অভ্যস্ত। আচ্ছা আচ্ছা। তাই আমি কি আধুনিক কবি বলবো আপনাকে? না, কি আমরা আমাদের সময়ের কবি। হ্যাঁ, আমরা না, আমি ওই আধুনিক বলছি না, ব্যাকরণ বা যেভাবে সংজ্ঞায়ন করে, মানে এখন যে আপনি যেহেতু এখন আপনার কাগজ কলমে লিখছেন না, আপনি এখন প্রযুক্তি নির্ভর, সেই দৃষ্টিতে আমি তো আমরাও কিন্তু একটা কালের প্রতিনিধিত্ব করছি। জি। প্রিয় কবি, আমি যদি জানতে চাই এখন যারা তরুণ যারা লিখছেন, নয়া কবি যাদেরকে আমি বলি, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে, কি বার্তা থাকবে যে কোন কোন বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখা উচিত, যাতে করে তারা এরকম আমাদের ইতিহাসের সাক্ষী হিসেবে যে কবিরা ছিলেন তাদের প্রতিনিধিত্ব করতে পারবেন বলে মনে করেন? দেখেন, আমার আলোচনায় আপনি বুঝতেছেন যে আমি খুব বেশি উপদেশ দেওয়াটাও পছন্দ করি না, কারণ প্রত্যেকটা মানুষের তার নিজস্বতা আছে এবং তাকে ডিকটেট করলে সে লিখতে পারে না। কিন্তু ভালো কথা বলার তো অধিকার, ডিকটেট করলে লিখতে পারে না। ফলে প্রত্যেকে তার নিজের চিন্তা থেকে লিখে, এবং আমাদের সমাজে আজকে যে দুরবস্থা, সেই কারণেই সবাই চিন্তা করতেছে আমার সন্তানটাকে আমি কি করে যাব। এই যে তার পরবর্তী প্রজন্মের জন্য তার চিন্তা, এই চিন্তার থেকে সে নিজেই অন্যায় থেকে ফিরে আসতেছে। আমাদের যারা লেখকরা অনেক বেশি শার্প আমাদের চাইতে। নতুন তরুণ যারা তাদের, আপনি নতুনদের কবিতা পড়েন? হ্যাঁ, লেখা পড়েন? হ্যাঁ, নতুনদের কবিতা পড়ি, কিন্তু আমি একটা কাজ করি, মানে কমেন্টটা কম করি। আচ্ছা আচ্ছা। কমেন্টটা কম করার কারণ হচ্ছে, আপনি এই প্রশ্নটা একটু পরে আসবেন, সেই জন্য আমি কথাটা বলি যে আমার ভালোবাসাটা যদি আমি 100 জনের মধ্যে ছড়াই দিই, আপনি এখন বললে আমার সবচেয়ে যে প্রিয় সেই নামটা হয়তো বাদ পড়ে যাবে, কারণ তাৎক্ষণিকভাবে সব কথা মনে থাকে না। হ্যাঁ, তো ফলে বাদ পড়ে গেলে সে মনে কষ্ট পাবে, বললো যে আমার নামটাই বললো না, তার লোক আমি এত করলাম। আসলে আমাদের মধ্যে নতুন যারা আসছে তারা প্রচুর ভালো লিখতেছে, আবার মানে ছন্দ জানে না, মাত্রা জানে না, এরকম লেখাও আছে। তো আমি যেটা করি, একটা দুটা কারেকশন কোনো জায়গায় করে দিই ছোটোখাটো, যাতে সে ফিল করে যে এগুলো কারেকশন করা দরকার।
কিন্তু তাকে খুব বেশি উপদেশ। আপনার বিশেষ কোনো সাগরিদ যদি আমি বলি, কিংবা এরকম কেউ আছে অনুজ যারা আপনাকে আপনার কাছে থেকে লেখা সংশোধনী করে নেয়, দেখায়, কিংবা আপনি একটু তাদেরকে বাতলিয়ে দেন যে এটা এভাবে করলে ভালো হয়, এরকম কেউ আছে কিনা? এটা মানে মল্লিক ভাইকে তো আপনারা চিনতেন, মতিউর রহমান মল্লিক। জি জি। উনি আমরা সমসাময়িক বন্ধু ছিলাম। উনি ছিলেন পীর সাহেবের মতো, মানে ওনার কিছু ভক্ত থাকতে হবে, উনি মাঝখানে বসে থাকবেন, গল্প চলবে। আচ্ছা আচ্ছা। আমি একটু নিরিবিলি টাইপের, আমি আবার সরে আসতাম। তো ফলে আমি যখন কারোর সাথে সম্পর্ক তৈরি করি, সে আমার শত্রু হলেও আমি তাকে ভালোবাসি, কারণ দিস ইজ মাই টিচিং। কারণ মানে আল্লাহ রসুল ওই তার পথে কাটা দিত যে বুড়িটা, জি জি, তার সেবা করেছে, সেবা করেছেন। সেই বুড়ি তো রাসূলের ধর্মের ছিল না, বংশের ছিল না, গোষ্ঠীরও ছিল না। জি। তার মানে প্রতিপক্ষকে মানে সেবা করাটা এটা একজন মুসলমানের ডিউটি। ফলে আমার ভালোবাসার ক্ষেত্রে আমি সবাইকেই ভালোবাসি, বাট যার লেখাটা বেশি ব্রাইট হয় তার লেখাটা মনে দাগ কাটে বেশি। যে আপনি বললেন ঢাকা কলেজে আপনি স্নাতক করেছেন, আপনি ঢাকা কলেজে কি উচ্চ মাধ্যমিক, তারপরে অনার্স, তারপরে মাস্টার্স তো ঢাকা কলেজে? না, মাস্টার্স কোন বিষয়ে পড়াশোনা করছেন? বাংলায়। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, বাংলায়। আমার মানে আলহামদুলিল্লাহ ঢাকা কলেজের স্মৃতিটা আমার জন্য খুব ভালো। যদি একটু বলেন, যদি কোনো স্মৃতি থাকে। আমার টিচার ছিল আব্দুল্লাহ হুসাইন। বাহ, জি জি। আব্দুল্লাহ হুসাইনের লেকচার শুনতে, ক্লাস করতে সবাই মজা পায়, এটা স্বাভাবিকভাবে জানেন। তখন উনি বিশ্ব সাহিত্য কেন্দ্র গড়ে তুলতেছেন, গড়ে উঠে নাই। জি জি। হ্যাঁ, একটা রুমের মধ্যে ক্লাস করেন, আমরাও মাঝে মাঝে উকি দিই সেখানে। আরেকজন ছিল কামাল আতাউর রহমান, উনি একটা পত্রিকার সম্পাদক ছিল, মাসিক পত্রিকা সাহিত্যের। আমার ক্লাসমেট ছিল মোহন রায়হান। তো ফলে আমরা একটা মানে একদিকে প্রতিপক্ষ, একদিকে বন্ধু, এই দুটোই আমাদের মধ্যে ছিল। মানে সে, আমি একটা লেখা লিখলে মোহন চেষ্টা করতো যে আমারটাকে ওভারকাম করে সে কী করে একটা লেখা লিখবে, আবার সে একটা লিখলে আমি চেষ্টা করতাম যে আমি কী করে। এখন কি মাঝে মধ্যে মনে হয় সেই ক্যাম্পাসের করিডোর, ক্যাম্পাসে হাঁটা, এই ক্যাম্পাসে যে কিছু পুকুর ঘাট আছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেখানে, এখন কি সেই সব জায়গায় যেতে মন চায় কিনা মাঝে? আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন দল মত নির্বিশেষে আমার সাথে সম্পর্ক ছিল এবং আমাকে ভালোবাসত। ছাত্র সংসদ নির্বাচন হলো, যিনি পাশ করলেন তার বিজয় মিছিল বেরোবে, বললো যে আসাদ ভাই না আসলে আমি করবো না। আমাকে নিয়ে পরে বিজয় মিছিল করলো, কিন্তু তার সাথে আমার আদর্শ কোনো মিল নেই। এই যে একটা মমত্ব বোধ ছিল, ভালো ছেলে হলে তাকে ভালোবাসবে, সে আপনার দলে, সে আপনার মতের, এই জিনিসগুলো দেখা হতো না। সেই জায়গাগুলো এখন নষ্ট হয়ে গেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি, রুদ্রমোহন শহীদুল্লাহ একসাথে ডাকসুতে ইলেকশন করেছি। সেও সাহিত্য সম্পাদক, আমিও সাহিত্য সম্পাদক। আমরা দেখেছি যে সে সময় ছাত্র সমাজের মধ্যে কী ছিল। আমরা গ্রামে গেলে ছাত্রদেরকে অন্য চোখে দেখা হতো, ছাত্র আসতে মানে খুব অনারেবল জিনিস। জি জি, একদম। আর এখন ছাত্র আসতে শুনলে ভয় লাগে, মানুষ পালায়। ছাত্র মানে সন্ত্রাসী, এমন সন্ত্রাসী। এই যে পরিবেশগুলো চেঞ্জ হয়ে গেছে, এই জন্য ছাত্রদের দ্বারাই তো আমাদের আন্দোলন সংগ্রাম হয়, সত্যের হতেই হবে, বিজয় হয়। দুটো জিনিসই আছে, না এর কোনো বিকল্প নেই। আমি আপনাকে একটু আগে বলছি যে আমার ছেলেটা যখন ধ্বংস হচ্ছে তখন আমি বুঝতেছি যে কাজটা করা ঠিক না। যতক্ষণ আমার ছেলে ধ্বংস হয় নাই ততক্ষণ কিন্তু আমি বিপক্ষে অবস্থান নিয়েছি। লোকের মধ্যে ধারণা যে কবিরা রাত জাগে,
রাত জেগে জেগে কবিতা লিখি, আপনার সাথে কি একই চর্চা হয় না আপনি এর ব্যত্যয় আছে আপনার? কবিতা রাত জাগে এটা ধারণা না, এটা প্র্যাকটিস আমার। জি, আমি রাতের পর রাত মানে জেগে 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 থেকে লেখালেখি করি। এখনো আমি দিনের বেলা আরাম করে একটু ঘুমাই। এতে শারীরিক কোনো সমস্যা হয় কিনা? না, শরীরটাই বোধ হয় সেভাবে তৈরি হয়ে গেছে। প্রথম দিকে আমার প্রথম বই থেকে একটা কবিতা শোনালাম, আর গত রাত্রে সর্বশেষ যে কবিতাটা লিখেছি সেটা শোনা দিতে পারি। তোমার সীমিত নয়ন, নয়ন কিন্তু সীমিত, নদীর পেটের ভেতর শুয়ে আছে নীলাভ আকাশ, যেমন মায়ের উদরে শুয়ে থাকে জীবন্ত শিশু, নিদ্রাহীন নির্ভাবনায় শুয়ে থাকে সুবোধ বালক। তোমার চোখ নদীর পেটে যে আকাশ দেখছে, সেখানে আদৌ কি কোনো আকাশ আছে? বারন্ত উদর নিয়ে ভাত বেড়ে দিচ্ছে যে নারী, তুমি কি বিশ্বাস করো তার পেটে শুয়ে আছে একজন পূর্ণাঙ্গ মানব? তাকিয়ে দেখো, যে নারীর শরীরে বসে আছে একটি রক্তখাকু মশা, তুমি সে মশাটিকে মারার জন্যে যেই হাত তুললে মশাটি মিলিয়ে গেল সীমাহীন সীমানায়। তুমি তাকে খুঁজতে গেলে কাশের বনে, মায়ের রাত্রি ঘন চুলের ভেতর, দুপুরে রোদের পেটে চড়ে সমস্ত উপকূল, কিন্তু কোথায় সে রক্তখাকু মশা? কোথাও কি দেখতে পাচ্ছে প্রতারিত চোখ? হায় রে বিভ্রান্ত প্রতারিত চোখের বাহক, তুমি এই সীমিত চোখ নিয়ে আল্লাহকে দেখতে চাও? তোমার সীমিত চোখ কত দূর দেখে, কতটা দেখতে পায় তোমার সীমিত নয়ন? আপনার এখন পর্যন্ত এমন কিছু আছে যে এমন আমার কিছু ইচ্ছে আছে এখনো অপূর্ণ রয়ে গেছে, যে ইচ্ছেটা এখনো আপনার বাকি, এরকম কিছু আছে কিনা? অপূর্ণ ইচ্ছা তো মানুষের থাকবেই। জি, মানুষের অপূর্ণ ইচ্ছা মানে মানুষের ব্যর্থতা, যেটা সে পূরণ করতে পারে না ইচ্ছেটা, তাই না? জি একদম। আর ব্যর্থতা মানে আশা, জি, মানে আমি আরো এটা চাই। এই যে মানুষের আশা এবং স্বপ্ন, এটা যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে কী করে? মানুষের বাঁচার দরকারটাই বেশি। মানুষ তো বাঁচবে এই আশা এবং স্বপ্ন আছে বলে। ফলে আপনি ব্যর্থতা বলেন আর আশা স্বপ্ন বলেন, এগুলো এখনো আপনার অনেক কিছু, হ্যাঁ এগুলো অনেক কিছু আছে। সেটা হচ্ছে আল্লাহ আমাকে যতক্ষণ শক্তি দেন, সময় দেন, সুযোগ দেন, প্রতিভা দেন, যোগ্যতা দেন, আমি ততক্ষণ মতো কাজ করে যাব। যেদিন আল্লাহ মনে করবেন যে আর আমার দরকার নেই কাজের, সেদিন আমি চলে যাব, কেউ থাকবে না। অতএব মানে অন্যরকম চিন্তা করে তো কোনো লাভ নাই। কবি আপনি, আপনার ভিতরে কবি সত্তা আছে। গান শুনেন কিনা, এবং যদি গান শুনেন কোন ধরনের গান শুনেন? হ্যাঁ, গান আমি সেইভাবে গান পাগল না, কিন্তু গান শুনি। কি ধরনের গান শুনেন? সেটা হচ্ছে যে মল্লিক ভাইয়ের ইসলামী গানগুলো আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দিত। আগামীর ভবিষ্যতে কবিতা নিয়ে কি বলবেন? বাংলাদেশের কবিতার আগামী ভবিষ্যৎ কেমন দেখেন? বাংলাদেশের কবিতার ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী এই জন্যে যে আপনি ওই খাতা কলমের কবিতা আপনার চলে গেছে, এটা ঠিক আছে, কিন্তু এই যে ফেসবুক কেন্দ্রিক অনেকগুলো গ্রুপ কাজ করতেছে, এই গ্রুপগুলো কিন্তু মানে ঢাকায় বসে বসে আপনি আপনার মেম্বার মালয়েশিয়া আছে, আপনার মেম্বার জাপানে আছে, আপনার মেম্বার সৌদি আরব আছে, তার মানে সারা দুনিয়াব্যাপী আপনার বাংলা ভাষাটাকে এখন সারা দুনিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। কারণ বাঙালিরা পৃথিবীর এখন কবি চর্চাটা বহুমাত্রিক, কবিতা চর্চা। এরপরে হচ্ছে যে অনেকগুলো গ্রুপ, তো ফলে অনেকগুলো গ্রুপের কারণে মানে এদের মধ্যে একটা কম্পিটিশন আছে, প্রতিযোগিতা আছে, কে কত ভালো লিখতে পারলো, কে কত কাজ করতে পারলো। তো
এই কম্পিটিশন যদি না থাকে তাহলে তো জগৎ চলে না। আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখনও আমরা 4-5টা ছেলে আমাদের ছিল একটা, আমাদের মধ্যে কম্পিটিশন হতো 4-5জনের মধ্যে, হয় ও ফার্স্ট হবে না হলে আমি ফার্স্ট হবো। বিষয়টা কিন্তু এরকম। তো এটা থাকে। তো এই প্রতিযোগিতা যেখানে থাকে সেখানে আপনার নতুন সৃষ্টির উত্তরণের একটা স্কোপ। অন্য ভাষায় যে কবি আছেন, এমনকি অন্য বাংলা ভাষার বাইরে আপনার পছন্দের কোনো অন্য ভাষার কবি আছে কিনা তাদের উচ্চারণ করেন? না, এইটা তো আমাদের প্রথম পছন্দ হাসান বিন সাবিত, জি জি, রাসূলের কবি হিসেবে যিনি খ্যাত, জি। এবং সেই সময়কার আরও কিছু মুসলিম কবি, ওরাকা ইবনে নওফল, এরকম। না, কবি হিসেবে ফার্সি বা শেখ সাদি আছে, আল্লামা ইকবাল আছেন, হয়তো কবি হিসেবে আপনার এই শেখ সাদির সময়কার ফরিদউদ্দিন আত্মা থেকে শুরু করে ওখানে ইরানে অনেক একটা বিরাট কবি গোষ্ঠী তৈরি হয়েছিল। জি জি। হ্যাঁ, তাদের সৃষ্টি মানে পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে। তো আপনি তো আল্লামা ইকবালের কথা বললেন, তো সেইভাবে ছড়িয়ে যাওয়ার কারণে আপনার তাদের লেখা আমাদের ভালো লাগে। আপনি তো যে সময় কবিতার চর্চা কিংবা সাহিত্যের চর্চা করছেন সেই থেকে এই পর্যন্ত আপনার তো অনেক বন্ধু কবি ছিলেন, অনেক ওপারে চলে গেছেন। ওপার বলতে তারা এই আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন, আবার অনেকে আছেন কাছে নেই। তাদের উদ্দেশ্যে কি বলবে যারা চলে গেছেন এবং যারা আজকে আপনাদের দেখবে বা তারা এখন আপনার কাছে নেই? যারা গেছেন তারা তো আল্লাহ তাদের নিয়ে গেছেন, আমরা যারা আছি আমরা চলে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু আমার প্রশ্ন একটাই, সেটা হলো যে আপনি আপনার সময়টা প্ল্যান্ড ওয়েতে কাজে লাগাইছেন কিনা, আপনি যা দেয়ার এটা দিয়ে যেতে পেরেছেন কিনা। আপনার কবি বন্ধুদের কি বল, তারা তো এখন আপনার সাথে নেই, এমন কিছু কথা বলেন যে কথাটা আজ অব্দি তাদের বলা হয়নি আমাদের এই। তাদের জন্য তো আমরা মানে কবিতা লিখেছি, লিখেছি। আমাদের প্রার্থনা একটাই, আমরা যখন যাব তখন যেন তাদেরকে নিয়ে সেখানে কাব্যসভা করতে পারি, মানে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। যে আপনি বলছিলেন যে আপনার একটা আগ্রহ আছে, তা হচ্ছে যারা চলে গেছেন এবং যারা আছেন এখন তো একসাথে হওয়ার সুযোগও নেই সবারই, কে কার আগে চলে যাবে। আপনার মানে ঐকান্তিক একটি ইচ্ছে যেটা হচ্ছে আমরা জান্নাতে গিয়ে সবাই একসাথে আবার সাহিত্য আড্ডা। অসাধারণ ইচ্ছে, আল্লাহ আপনার এই ইচ্ছেকে কবুল করুক, আমিন। আমি এই এতক্ষণ তো খুব রাফ এবং টাফ আলোচনার মধ্যে ছিলাম, ভালো লাগা ছিল, আমি একটু আরও ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। একজন কবি হিসেবে তার সহধর্মিণী অনেক বড় একটি কি বলে খুঁটি কিংবা বেজ বা ভিত্তি, তাকে সহযোগিতা করে কাব্যচর্চার জন্য। আপনি কি কখনো এমন হয়েছে যে আপনার সহধর্মিণী আপনাকে কখনো আপনার কবিতাকে সংশোধন করে দিয়েছে, কিংবা আপনাকে এই কাব্যচর্চায় তার কতটুকু অবদান আছে? আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাকে কি বলবেন? আমি আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি তো আগে শুকরিয়া আদায় করছি যে আল্লাহর মানে যত কিছু হয়েছে সব আল্লাহর মানে নিয়ামতের জন্য হয়েছে। নিয়ামক হিসেবে, উপকরণ হিসেবে তো মানুষ, কিন্তু তারপরে যদি কারো অবদান থাকে আমার এই সৃষ্টির পিছনে, জি, সেটা হচ্ছে আমার বেগমের। জি জি জি। কারণ মানে মাসের পর মাস, বছরের পর বছর, রাতের পর রাত, হ্যাঁ, আমার দিন গেছে যে আমি বিছনায় যাইনি। জি জি জি। হ্যাঁ, আপনার সাথে তিনিও এই সবরটুকু করেছেন। আমার সাথে এই সবটা তাকে করতে হয়েছে। জি জি জি। কখনো দ্বন্দ্ব হয়েছে? তার চাহিদা, তার আকাঙ্ক্ষা কোনো কিছু দিকে আমার খেয়াল করার সুযোগ হয় নাই এই কবিতা লিখতে গিয়ে। এটা কি সকল কবিদের ক্ষেত্রেই ঘটে? ম্যাক্সিমাম মানে কবিদের প্রেম তো কবিতায় চলে যায়, ফলে আশেপাশে যারা থাকে তাদের জন্য কবিদের আসলে কিছু করার। তার মানে আপনি কি আপনার স্ত্রীর প্রতি বেশি বেখবর ছিলেন? এখনো না, বেখবর ছিলাম না, কিন্তু মানে তাকে যে সময়টা দেয়া দরকার, জি, আমরা সেই সময়টা পাই নাই। আজকের এই আমাদের প্ল্যাটফর্ম কবি কণ্ঠে কবিতার যে অনুষ্ঠান, সেখান থেকে আপনার প্রিয় সহধর্মিণীকে এবং একবার কি বলবেন? গত রাত্রেও আমি সারা রাত্র লিখেছি, সে পাশে ঘুমিয়ে আছে এবং সে এটাতে অভ্যস্ত হয়ে গেছে। এই যে আমাকে ডিস্টার্ব না করে আমাকে লেখার সুযোগ করে দেয়া, এটা তার একটা বড় অবদান। আমার লেখা পড়ে এডিট করে দেয়, এটাও অনেক সময় হয়েছে। জি জি।
তিনিও কি সাহিত্যের মানুষ? সাহিত্যের না হলেও সাহিত্য বোধ তার আছে, সাহিত্য বোদ্ধা এবং পাঠক ভালো। ওই বলছে এই শব্দটার চাইতে এই শব্দটা ভালো হবে। এমন কি কখন হয়েছে তার আপনার লেখা কবিতা তার অনেক ভালো লেগেছে, সেটা আপনাকে তিনি আবৃত্তি কিংবা পাঠ করে শুনিয়েছে? এরকম তো অনেকবারই শুনেছি আমরা। আচ্ছা আচ্ছা। তো ফলে মানে আমি এই জায়গায় রিয়েলি হ্যাপি। আপনার বাকি জীবনে আরো রিয়েলি ভালো কাটুক সেই প্রার্থনাটুকুই আমাদের থাকবে। কবিরা বেশি অভিমানী হয়, এই কথাটি কি সত্যি কিনা? কবিদের একটু মান অভিমান বেশি, অল্প কিছুতেই কবিরা একটু রেগে যান কিংবা অভিমান করেন, এটা কি আসলে সত্যি? কবিদের একটা সহজাত বৈশিষ্ট্য। সহজাত বৈশিষ্ট্য। কেন এটা? এটা কবিদেরকে আল্লাহ এইভাবে তৈরি করেছেন। আপনি কবিদের ব্যাপারে একটা সূরা আছে কোরআনে, যে আশুয়ারার মধ্যে আছে। আশুয়ারা ছাড়াও বিভিন্ন জায়গায় কবিদের ব্যাপারে কমেন্ট আছে। আশুয়ারাতে যেটা বলা হয়েছে যে তারা মানে একটু আলাবলা একটু উপত্যকায় ঘুরে বেড়ায়। এইটা কিন্তু ঘুরে বেড়ানো নিষেধ করে না আল্লাহ, এটা কবিদের জেনারেল নেচার। মানে একটা হচ্ছে বিশ্বাস নিয়ে ঘুরে বেড়ানোর মধ্যে কল্যাণ আছে, মানে এটা হলো জেনারেল নেচার। জি জি। রাসূল মানে আল্লাহ কোরআনে ওখানে বলেছেন যে ইমানদার কবিদের মাত্র 4টা গুণ অর্জন করতে হবে, জি, তার সমস্ত অপকর্ম মাফ হয়ে যাবে, শুধু 4টা গুণ থাকে। আর ওই 4টা গুণ করলে অপকর্ম করার সুযোগ নেই। তাই তো, একদম সত্যি। যেটা 62 বছর চলছে আপনার, যদি আমি এখন আপনাকে জিজ্ঞেস করি কবিতা কেন লিখেন? কবিতা কেন লিখি, এটার খুব সহজ উত্তর হচ্ছে আমার স্রষ্টা আমাকে সৃষ্টি করছে যে উদ্দেশ্যের জন্য লিখছি, সেটা একটা। 2 হচ্ছে আমি যে জনসমষ্টির মধ্যে বসবাস করছি তাদের একটা রাইট আমার কাছে আছে, আমার উপর অধিকার। আমার যোগ্যতা দিয়ে তাদের জন্য কতটুকু ভালো করতে পারি। আচ্ছা, কবিতা লিখেন, কবিতার নামটাকে আগে নির্বাচন করেন না কবি লেখার পরে কবির নামটা পরে লিখেন? একজন রাষ্ট্রপ্রধানও সেবা করে, আমরাও সেবা করি। আমরা আমাদের ক্যাপাসিটি দিয়ে করি, রাষ্ট্রপ্রধানের ক্যাপাসিটি দিয়ে করে। জি। কিন্তু আপনি যেটা বলছেন যে কবিতার নামটা আগে ঠিক করি না কবিতাটা আগে ঠিক করি, আমি এটা বিচিত্র, কোনটা যে হয় সেটা কিছু বলা যায় না। আমি একদিন বাইতুল মুকাররমের সামনে দিয়ে হাঁটতেছি, তো ওই ম্যাগাজিন আছে বিদেশি একটা ম্যাগাজিন, একটা ছবি দেখলাম, ছবিটা আমার চোখে বাঁধলো, পছন্দ লাগলো। ছবিটা তো সে আমাকে দিবে না, আমি 6 টাকা দিয়ে ওই ম্যাগাজিনটা কিনে নিয়ে আসলাম। পুরান ম্যাগাজিন তো, এনে ওটা আমি হামিদ ভাইকে দিলাম, আমাদের আর্টিস্ট, যে একটা কভার করে দেন। হামিদ ভাই ওটা দিয়ে একটা কভার করে হলো। আমি তারপর একটা বই লিখলাম ওটার উপরে। এখন এইটা তো কোনো মানে গল্প না, এটা প্রকৃতিগতভাবে হয়ে গেছে। হ্যাঁ, এটা প্ল্যান করে তো আমি করি নাই। কবিতাটা লিখি, আমরা কবিতা লিখতে গেলে লিখি, লেখার পরে কোন নামটা ভালো হয় সেটা চিন্তা করি, নাম পাল্টানো হয়। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, রাতে ঘুমোচ্ছেন, আপনি খুব নাক ডেকে ডেকে ঘুমোচ্ছেন, হঠাৎ করে আপনি জেগে উঠলেন, উঠে কবিতা লিখছেন, এমন চর্চা কি কখন হয়েছে? প্রচুর, নিয়মিত। আমাদের যেটা হয় সেটা হলো যে ঘুমের থেকে ওঠার পরে একটা শব্দ চলে আসে। জি। শব্দটা ছন্দের মধ্যে লাফাজ থাকে, তখন আপনার ওই শব্দটাকে দিয়ে একটা কবিতা তৈরি করে ফেলি। যে আমি যদি আপনার কাছে মানে যদি আরো 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 কাছে আসতে চাই, আপনাকে নিয়ে যদি আরো একটু আবিষ্কার করার চেষ্টা করি, যে ব্যক্তিগতভাবে একজন কবি হিসেবে আপনি একজন কবি আসাদ বিন হাফিজকে ছিলেন, এবং আপনি এই সত্তা থেকে বেরিয়ে এসে আপনি তার সামনে যদি দাঁড়িয়ে একজন কবি আসাদ বিন হাফিজকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মুশকিল হচ্ছে যে এটা হয় না, কারণ একটা মানুষ তার নিজের থেকে বেরোতে পারে না, মানুষের ছায়াটা মানুষের সঙ্গে থাকে। যে আমি বলছি যদি আপনি কল্পনা করেন, ফলে আপনি কল্পনা করতে পারবেন না, তো কারণ আপনার ছায়া আপনি যেখানেই যান, 20 তলা ছাদের উপরে গেলে ওখানে যাবে, আপনি মাটিতে নেমে আসলে ওখানে নেমে আসবে, ফলে আপনার সাথে আপনি থাকবেনই। কবি ফররুক আহমদ নিয়ে কিছু বলেন।
কবি ফারুক আহমদ আমাদের মানে অনেক বড় কবি। আমি তাকে শ্রদ্ধা জানাই এই জন্যে যে আপনি খেয়াল করে দেখেন বাংলা একাডেমির প্রথম পুরস্কারটা সে পেয়েছে, তখন তার বয়স কিন্তু খুব বেশি ছিল না, ফারুক আহমদ। তো বয়স বড় কথা নয়, কোয়ালিটি বড় কথা। তিনি কোয়ালিটি সম্পন্ন লেখা তৈরি করার কারণে কারা দিচ্ছে সেটাও বড় কথা না, কিন্তু তিনি পেয়েছেন। আল মাহমুদ তো আমাদের থেকে কয়েক বছর আগে চলে গেলেন। আল মাহমুদের কাছে আপনি অনেক বছর ছিলেন, দেখেছেন, পাশ থেকে ওঠা বসা করেছেন, অনেক স্মৃতি আপনাদের আছে। আল মাহমুদকে কিভাবে মূল্যায়ন করেন একজন কবি হিসেবে? তিনিও একজন কবি, পুরুদস্তরী। কোনো স্মৃতি মনে আছে তার সাথে? তার সাথে তো বহু স্মৃতি মনে আছে। সেগুলো তো মানে আমার একটা প্রীতি প্রকাশন ছিল জি মগবাজারে, তো আমিও লেখালেখি ওখানে বসেই করতাম। উনি দৈনিক সংগ্রামে আসতেন, লেখালেখি করতেন। ওখান থেকে নেমে আমার এখানে এসে চা খেতেন, আমরা চা খাইতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। এটা প্রায় নিত্য নৈমিত্তিক। কবি আল মাহমুদের কোন বিষয়টা সব থেকে আপনার বেশি ভালো লাগতো এক কবি হিসেবে অন্য কবির অনুকরণ করার জন্য কিংবা তার ওই জিনিসটা গ্রহণ করার জন্য কোন জিনিসটা সব থেকে বেশি ভালো? তার নিজের উপরে একটা আত্মবিশ্বাস। সে যে কবি এটা আপনি না বললেও সে জানে যে কবি, এবং সে কোন মাপের কবি সেটাও জানে। আমি এই প্রশ্ন ধরে যদি বলি, আপনি আপনার কবিতায় কত বছর বেঁচে থাকবেন, কতদিন বেঁচে থাকতে চান? কত বছর বেঁচে থাকবো বা কতদিন বেঁচে থাকবো থাকতে চান বা থাকতে চাই না, চাওয়ার উপরে কিন্তু কিছু নির্ভর করে না। নির্ভর করে না এই জন্যে যে এই যে আপনি আমাকে দিয়ে একটা কবিতা শুনলেন, এখানে আমার কবিতার বই মাত্র 2টা, এই 2টাই আমার সাকল্য কবিতা। এর মধ্যে 30-60টা না 70টা কবিতা আছে। আপনাকে আমি বলেছি যে 1000 খানেক কবিতা লিখছি, আপনি আমাকে শুধু এই 60টা কবিতা দিয়ে চিনেন, এর বাইরের কবিতা কিন্তু আপনি জানেন না। আমার তো ইচ্ছা যে আমার 1000 কবিতা বেরোক, হ্যাঁ, কিন্তু বেরোয় তো নাই, আমার ইচ্ছাটা তো বড় না। আল্লাহর পক্ষ থেকে এই কটা বেরোনোর অসাধারণ, সেইটা আপনাকে দিয়েছি, এবং ওইটা পড়ে আপনি আমাকে কবি বলতেছেন। আমি কিসের কবি? কয়টা কবিতা আমি দিলাম? কবিতা তো মাত্র 60টা পেলেন। কবি মতিউর রহমান মল্লিক তো অনেক বেশি কবিতা লিখছেন আমার চেয়ে, এবং অনেক বেশি কবিতার বইও বেরিয়েছেন, এবং মল্লিক আলাদা একটা কোয়ালিটি সম্পন্ন লোক ছিলেন। মল্লিক এখন থাকলে মতিউর রহমান মল্লিক আলাদা কোয়ালিটি, একসাথে মিলে কোন কাজটা করতেন? আমরা মতিউর রহমান মল্লিকের কোয়ালিটি, তিনি ফার্সি জানতেন, তিনি আরবি জানতেন, তিনি উর্দু জানতেন, ফলে মানে ভ্যারাইটির বহুমুখী তার যোগ্যতা। তিনি গান লিখতে পারতেন, সুর করতে পারতেন, গাইতে পারতেন। তার কিন্তু আল্লাহ মানে প্রচুর কোয়ালিটি দিয়েছিল, এবং তিনি সেটা কাজে লাগিয়েছেন। মানে যতক্ষণ ছিলেন ততক্ষণ পৃথিবীকে দিয়ে গেছেন। তো এটা আমাদের জন্যে মানে খুব কষ্ট লাগে যে উনি খুব আগেই চলে গেলেন আমাদের রেখে। উনি থাকলে আরও অনেক কিছু হয়তো হয়ে যেতেন। তিনি না থাকার কারণে আমরা অনেক কিছু হারাইছি। মানে তিনি যেভাবে আমাদেরকে নার্সিং করে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন, এবং তিনি সামনে থাকলে আমরা যতটুকু আগাতে সাহস পেতাম, সেই জিনিসটার ব্যত্যয় হচ্ছে। সেই জিনিসটা একজনকে সামনে নিয়ে কিন্তু অন্যরা আগায়। অমুক সিপাহসালার জিতেছে, সিপাহসালার তো লড়াই করে না, লড়াই করে সৈন্যরা মরে মারে, নাম হয় সিপাহসালার। বাট সিপাহসালার গাইডেন্স যদি না থাকতো সৈন্যরা লড়াই করতে পারতো না। মতিউর রহমান হচ্ছে সেই সিপাহসালার, যার কারণে আমরা মানে এই গাইডেন্স পেয়ে আমরা কিছু কাজ করতে পারছি। মল্লিক নেই, আমাদের গাইডেন্সের অভাব হয়েছে, আমরা অনেক কিছু করতে পারিনি। আজকের এই কবি কণ্ঠে কবিতার এই অনুষ্ঠানে আপনাকে ধারণ করা হয়েছে। আপনি যদি আমাদের জন্য কিছু বলার থাকে, যারা আয়োজক আছে, আপনাদের জন্যে শুভ মানে কামনা, কারণ আপনারা যে কাজটা করছেন এটার মধ্য দিয়ে আপনারা কবিতাকে ভালোবাসা যায় এইটার প্রমাণ দিয়েছেন, এবং এই কবিতাকে ভালোবাসা যায় এই প্রমাণটা আপনারা দিয়েছেন রাসূলের সুন্নত হিসেবে। রাসূল কবিতাকে ভালোবাসতেন,
রাসূল মসজিদের মধ্যে তার পাশে আলাদা একটা মেম্বার করে দিয়েছেন কবিতা পড়ার জন্য হাসান বিন সাবিতকে। ফলে আপনার এই যে রাসূলের সুন্নত, একটা সুন্নতকে জারি রাখার জন্যে আপনাদের এই প্রচেষ্টা, সেই জন্য আমি আপনাদেরকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। এটা আপনাদের ব্যক্তিগত প্রচেষ্টা যেমন আছে, ভালো লাগা আছে, এই ভালো লাগার সাথে এই আদর্শিক মানে প্রেরণাটাও আছে। যদি এই আদর্শিক প্রেরণা না থাকতো তাহলে কিন্তু আপনারা আমার কাছে না, আরও অনেক বড় বড় কবি আছে তাদের কাছে যেতেন। তো আপনারা আমার কাছে এসেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আর যেটা আমি চাই সেটা হলো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ যেন লিখে যেতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ ধরে আমাদের প্রিয় কবি, বাংলাদেশের প্রথিতযশা কবি কবি আসাদ বিন হাফিজের শৈশব কৈশোর, তার বর্ণাঢ্য জীবনের নানা বিষয় আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে, গল্পের মাধ্যমে, আড্ডার মাধ্যমে জানতে পারলাম। তার সাহিত্য চর্চার নানাবিধ দিক এবং তার ইচ্ছে অনিচ্ছে, তার ভালো লাগা মন্দ লাগা। দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্যই। আবারও আমাদের অন্য কোনো কবির কণ্ঠে কবিতা এবং তার বর্ণাঢ্য জীবনের নানাবিধ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব, এম তারিক হাসিব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময়ের ঘোড়া থামে না মোটে, লাফিয়ে লাফিয়ে অহরহ ছুটে, আমাকে করে প্রাণান্ত তারা, বলে না কখনো খানিক দ্বারা। বসলে বলে এবার উঠো, উঠলে বলে অফিসে ছুটো। সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ।